স্টুডেন্টস, আজকে আমরা তরঙ্গের উপরিপাতনে একটা বিশেষ ঘটনা ব্যতিচার বা ইন্টারফারেন্স এটা নিয়ে আমরা ডিসকাস করব। অ্যাকচুয়ালি তরঙ্গের উপরিপাতনে তো তিনটে ঘটনা রয়েছে, আমরা 11এও পড়েছি। ব্যতিচার বা ইন্টারফারেন্স, তারপরে ডিফ্র্যাকশান বা অপবর্তন, আরেকটা ছিল স্বরকম্প ছিল। তো এখানে তরঙ্গ বলতে আমরা আলোক তরঙ্গটাই নেব এবং আলোক তরঙ্গের যে উপরিপাতন ব্যতিচার ইন্টারফারেন্স এটা নিয়ে আজকে আমরা ডিসকাসটা করব। ঠিক আছে, তবে জেনে রাখো যে এই ব্যতিচার বা ইন্টারফারেন্সটা না যেমন আলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই, তেমনি শব্দ বা অন্য কোনো তরঙ্গের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো ইন্টারফারেন্সটা। ঠিক আছে, ইন্টারফারেন্স ঘটানোর জন্যে কি লাগবে সেটা আমাদের দেখতে হবে। না দুটো সমকম্পাঙ্ক আর সমান বিস্তার বা প্রায় সমান বিস্তারের দুটো হচ্ছে উৎস আমাদের চাই, এবং এই যে উৎস দুটোকে কোহেরেন্ট হতে হবে বা সুসংগত হতে হবে। তার মানে উৎসদ্বয়ের মধ্যে একটা টাইম ইন্ডিপেন্ডেন্ট ফেজ রিলেশনশিপ বা সময় নিরপেক্ষ দশা পার্থক্য থাকতেই হবে। ঠিক আছে, তো এই রকম দুটো, এই যে আমরা লিখেছি এখানটায় দেখো, দুটো উৎস আছে, সমকম্পাঙ্ক আর সমান বিস্তার অথবা প্রায় সমান বিস্তার, এরকম দুটো সুসংগত উৎস বা কোহেরেন্ট সোর্স চাই। কোহেরেন্ট সোর্সের আর কি কি বৈশিষ্ট্য সেটা আমরা পরে ডিসকাস করব। আগে আমরা ডেফিনেশনটা দেখে নিই। এইরকম উৎসদ্বয় থেকে যখন তরঙ্গ আসবে, এটা অ্যাকচুয়ালি আমরা লাইট নিয়ে ডিসকাস করলেও এটা কিন্তু আলো, শব্দ বা অন্যান্য তরঙ্গের ক্ষেত্রেও সমানভাবে এটা কিন্তু খাটবে, মানে ওই ইন্টারফারেন্সটা কিন্তু ঘটবে আর কি। ঠিক আছে, তো এইরকম দুটো সুসংগত উৎস থেকে যখন তরঙ্গটা আসবে এবং ওদের মধ্যে যখন সুপারপজিশন বা উপরিপাতনটা ঘটবে মাধ্যমের কোনো অংশে, সেটা পর্দা হতে পারে, তো দেখা যাবে যে কোনো কোনো অংশে ওই যে তরঙ্গদ্বয় সমদশায় এসে পড়বে। তা সমদশায় এসে পড়লে কি হবে না, সেখানটা আলোর ক্ষেত্রে আমরা উজ্জ্বল আলোটা পাবো, আর যদি বিপরীত দশায় যদি পড়ে তাহলে সেখানটা ডার্ক আমরা পাবো। আর শব্দের ক্ষেত্রে কি হবে, শব্দের ক্ষেত্রে যদি সমদশায় পড়ে তাহলে চড়া, আর বিপরীত দশায় পড়লে খাদ সৃষ্টি হবে। তো যাই হোক, আমরা আলটিমেটলি না একটা ইন্টারফারেন্স ফ্রিঞ্জ বা ব্যতিচার ঝালর পাই পর্দাতে। সেখানে আমরা দেখব যে কোনো কোনো অংশে আলোর যে তীব্রতা বৃদ্ধি পাবে, এই যে আলোর তীব্রতা বৃদ্ধি পাবে অর্থাৎ সেখানে উজ্জ্বল আলো হবে, ব্রাইট। আর কোনো কোনো অংশে বিস্তার তথা তীব্রতা। এখানে একটা ব্যাপার বলে দিই, এই যে তীব্রতা যেটাকে আই বলে আমরা বলি, এটা না প্রপোর্শনাল টু বিস্তারের বর্গের সঙ্গে সমানুপাতিক হবে। এই জন্যই আমরা লিখেছি যে বিস্তার যদি বাড়ে, কখন হচ্ছে বাড়বে, যদি সমদশায় যদি তরঙ্গদ্বয় এসে পড়ে তাহলে তীব্রতাও বাড়বে অর্থাৎ ব্রাইট আমরা আলো পাবো। শব্দের ক্ষেত্রে কি হবে না, চড়াটা পাবো। আর যদি বিপরীত দশায় যদি এসে পড়ে তাহলে সেখানে ডার্ক হবে, শব্দের বেলাতে খাদ হবে। তো তরঙ্গের উপরিপাতনের এই যে ধর্মটা, এটাকে আমরা বলছি কি না, ব্যতিচার বলছি। ঠিক আছে, এখানে দেখো আমরা ব্যতিচারের একটা ছবি এঁকে বোঝাবার চেষ্টা করছি। এটা একটা উৎস, এই উৎসটাই যে এস বলতে না, এটা সাধারণত আমরা তো হচ্ছে মনোক্রোমাটিক কিছু লাইট নেই, সেটা হতে পারে যে সোডিয়াম ভেপার লাইট হতে পারে অথবা মার্কারি ভেপার ল্যাম্প হতে পারে। অ্যাকচুয়ালি ওগুলো যে ডিসচার্জ টিউবগুলো থাকে না, ওটাকে তড়িৎ মোক্ষণ ঘটানো হয়, দিয়ে সেখান থেকে আমরা একটা লাইট বিমটা নিয়ে নিই স্লিটের মাধ্যমে। তো এটা একটা দেখো সোর্স আছে, সেখান থেকে সামনে একটা স্লিট রাখা হয়েছে, ডাবল স্লিট। এটা অ্যাকচুয়ালি এরপরে আমরা ইয়ংয়ের ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা দেখবো। আমরা বেসিক্যালি ওইটা ধরে করেছি আর কি, যে দুটো আমরা সোর্স পেয়েছি। এবারে এই দুটো সোর্সটা কি না সুসংগত হতে হবে। ঠিক আছে, তো এই যে S1 S2 এই দুটো সোর্স, এখানে লাইটটা কিভাবে আসবে না ওয়েভ সৃষ্টি করতে করতে, মানে এখানে দেখো এগুলো কিন্তু ওয়েভ ফ্রন্ট হয়েছে। তারপরে এই দুটো যে স্লিট আছে, ছিদ্র যে আছে, এখান থেকে আলোরশ্মিটা এগোবে, আর সামনে পর্দা আছে। যেমন
ঠিক এই দুটো যে পয়েন্ট সোর্স তার সাপেক্ষে আমি যদি পর্দার মিডিল যদি পয়েন্টটা নেই, তাহলে কি হবে বলতো, এরা সমান সমান দশায় এসে পড়বে। আমরা যখন ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসটা করব, দেখা যাবে যে এই দুটো যে রশ্মি, এই দুটো যে তরঙ্গ, তাদের মধ্যে কোনো রকম পাথ ডিফারেন্স থাকবে না, তার ফলে সেম ফেজে এসে পড়বে এবং এখানটা ব্রাইট আমরা পাবো আলোর ক্ষেত্রে, হয়েছে। আর অন্য কোনো যদি বিন্দু হয় এক্সএন, এই যে এক্সএন দূরে, এখানটা ব্রাইট হতে পারে অথবা ডার্ক হতে পারে, তার জন্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসটা করতে হবে। আমরা দেখবো যে এখানে পাথ ডিফারেন্সটা কেমন হচ্ছে, সেই অনুসারে এখানে ব্রাইট হতে পারে অথবা ডার্ক হতে পারে। সেটা আমরা দেখাচ্ছি যে এইভাবে তরঙ্গ যাবে আর কি। তো এখানে দেখাতে পারি, এই যে আমরা যেমন ওয়েভ করে দেখিয়েছি তেমনি শেষে দেখালাম এই রকম ভাবে, আর এখানে দেখাচ্ছি এই রকম ভাবে, শেষে পি বিন্দুতে পড়লো। ওকে, তা এই যে দুটো সোর্স যে বলা হচ্ছে তাকে আমরা বলছি কি না, সুসংগত উৎস। সুসংগত উৎসের বৈশিষ্ট্যটা কি হতে হবে না, একটা হচ্ছে সমকম্পাঙ্কের হতেই হবে, আর হচ্ছে বিস্তারটা সমান বা প্রায় সমান হতে হবে। অ্যাকচুয়ালি বিস্তারটা যদি সমান হয় তাহলে এই যে ব্রাইট আর ডার্ক ফ্রিঞ্জে আমরা যে পাবো আর কি, ওটা কিন্তু প্রমিনেন্ট হবে। আর যদি প্রায় সমান হয় তাহলে কিন্তু এই ব্রাইট এবং ডার্কটা ততটা প্রমিনেন্ট হবে না। এই দুটো বৈশিষ্ট্য ছাড়াও আর যেটা বৈশিষ্ট্য থাকতে হবে ওই উৎসদ্বয়ের মধ্যে, যে উৎসদ্বয়কে সুসংগত হতে হবে বা কোহেরেন্ট সোর্স হতে হবে। অ্যাকচুয়ালি এটা কিন্তু বাস্তবে পাওয়া খুব টাফ ব্যাপার। আমি যে কোনো দুটো সোর্স নিয়ে নিলাম, মানে দুটো ধরো আমি টর্চ লাইট নিলাম, দিয়ে আমি পর্দার সামনে ধরে আমি ফোকাসটা করলাম, দিয়ে বলবো যে আমি সামনে যে দেওয়াল আছে বা যে পর্দা আছে সেখানে টর্চ লাইট দুটোর মাধ্যমে আমি একটা ইন্টারফারেন্স ফ্রিঞ্জ পেতে চাই। ওটা কিন্তু বাস্তবে হবে না। কারণটা কি না, ওই দুটো যে সাধারণ সোর্স তাদের মধ্যে হতে পারে যে কম্পাঙ্কটা সমান, সেটাও কিন্তু পাওয়াটা খুব টাফ ব্যাপার। তাও ধরে নিলাম যে একই কোম্পানির একই দিনে কেনা, সব কিছুই প্রায় সমান, তো ধরে নিলাম যে কম্পাঙ্কটাও সমান হয়ে গেল, বিস্তারটাও হয়তো সমান হলো। কিন্তু দেখবে যে দুটো সোর্সের মধ্যে না, এই সাধারণ যে সোর্স তাদের মধ্যে যে ফেজ ডিফারেন্সটা ওটা কিন্তু টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ করবেই। হ্যাঁ, মানে একটা সোর্সের অ্যাটমগুলো অ্যাকচুয়ালি কি হয়, অ্যাটমগুলো যেভাবে এক্সাইটেড হবে সেই অনুসারে কি হবে, একটা রেডিয়েশন বেরোবে। এবার দুটো সোর্সের যে অ্যাটমগুলো ওটা যদি সমানভাবে এক্সাইটেড না হওয়ার মাধ্যমে কি হবে, রেডিয়েশনটা যখন বেরোবে তখন কি হবে, একটা ফেজ ডিফারেন্সটা দেখবে বারবার কিন্তু চেঞ্জ করবে। ঠিক আছে, এটাই ব্যাপার যে দুটো সোর্সটাকে আমাদের ইন্টারফারেন্স ঘটানোর জন্য দুটো সোর্স এমন হতে হবে যে ওদের মধ্যে ফেজ ডিফারেন্স থাকতে পারে, কিন্তু ওই ফেজ ডিফারেন্সটা যেন টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ না করে। এই জন্য বলা হচ্ছে যে সুসংগত উৎসের এটাই সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে একটা টাইম ইন্ডিপেন্ডেন্ট ফেজ রিলেশনশিপ, মানে ফেজ ডিফারেন্সটা থাকতে হয়। ঠিক আছে, অর্থাৎ দুটো কম্পাঙ্ক, দুটো যে সোর্স হতে পারে যে দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স নেই, তো যদি যদি না থাকে ফেজ ডিফারেন্স তাহলে কিন্তু কোনো সময়ে মানে সময় অগ্রসরের সঙ্গে সঙ্গে ওই ফেজ ডিফারেন্সটা কিন্তু জিরো হবে। অথবা যদি বলি যে না ফেজ ডিফারেন্স প্রথম থেকেই আছে, যে আমার 3π/4, তো তাহলে টাইমটা এগোনোর সঙ্গে সঙ্গে ওই ফেজ ডিফারেন্সটা যা থাকবে সেটাই যেন থাকে। অ্যাডিশনালি আমাদের দেখতে হবে যে উৎসদ্বয়ের নিজস্ব ফেজ ডিফারেন্স, তার সঙ্গে সঙ্গে পাথ ডিফারেন্সটা বিভিন্ন বিন্দুতে কি হবে, একটা পাথ ডিফারেন্স থাকবে, পাথ ডিফারেন্সের জন্য একটা ফেজ ডিফারেন্স কিন্তু যোগ হবে। এটাই ব্যাপার যে কোহেরেন্ট সোর্সের এটাই সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে উৎসদ্বয়ের মধ্যে একটা টাইম ইন্ডিপেন্ডেন্ট ফেজ রিলেশনশিপ থাকতেই হবে, এটাই ব্যাপার। আর এটা সমকম্পাঙ্ক এবং সমবিস্তার হতে হবে। ঠিক আছে, দেখো এবারে এই যে উৎসদ্বয়, সুসংগত উৎসদ্বয়, এটা কিন্তু পাওয়া তো বললাম যে খুব টাফ ব্যাপার। তো কিভাবে আমরা পেতে পারি, দেখো যে যেমন বিজ্ঞানী ইয়ং, ওনার ডাবল স্লিট যে এক্সপেরিমেন্টটা হয়েছিল সেখানে কি করে বলতো,
ওইরকম এই মার্কারি বা সোডিয়াম ভেপার থেকে ভেপার যে ডিসচার্জ টিউব থাকে সেখান থেকে একটা ছোট্ট বিম নেওয়া হয়, সেখান থেকে এরকম দুটো সিটের মাধ্যমে দুটো সিট থাকে, দুটোতে ভাগ করে নেওয়া হবে। এই দুটোকে আমরা সুসংগত উৎস বলতে পারি। এখানে খুব ছোট্ট একটা বিম নিয়ে নেওয়া হয়। এই ছাড়া আরও কি আছে বলতো, যে ফ্রেনেলের বাইপ্রিজম আছে, আর হচ্ছে লয়েডস মিরার আছে। হ্যাঁ, এখানে ইয়ংয়ের ডাবল স্লিট এক্সপেরিমেন্টের যে দুটো সোর্স, এটা কিন্তু রিয়েল কোহেরেন্ট সোর্স। আবার ফ্রেনেলের যে হচ্ছে বাইপ্রিজম যে হচ্ছে এক্সপেরিমেন্টটা আছে, সেখানে দেখবে এইভাবে থাকে। এটা একটা পয়েন্ট সোর্স, সেখান থেকে এই প্রিজমের ভেতর দিয়ে বাইপ্রিজম, ফ্রেনেলের নাম অনুসারে এটা ফ্রেনেল বাইপ্রিজম বলা হয়। এইভাবে দুটো পার্টে ভেঙে যাবে। এখানটায় এই দুটো যে আলোরশ্মি মনে হবে যে এরকম S1 এবং S2, এই দুটো হচ্ছে কি রিয়েল নয়, এই দুটো হচ্ছে ভার্চুয়াল। এই দুটো ভার্চুয়াল সোর্স থেকে যেন আসছে বলে মনে হবে। অতএব এখানটায় যে দুটো কোহেরেন্ট সোর্স, সেটা হচ্ছে দুটোই ভার্চুয়াল, S1 এবং S2, এটা হচ্ছে ভার্চুয়াল সোর্স। আবার যদি লয়েডস মিরার রয়েছে, সেখানে দেখবে একটা রিয়েল এবং একটা ভার্চুয়াল সোর্স থাকে। লয়েডস মিরারটা এরকমই, এই এখানে S1 এটা হচ্ছে রিয়েল সোর্স, একটা আলোরশ্মি এলো, প্রতিফলন হয়ে এইভাবে যাবে। এটারই ঠিক যে ইমেজটা এই আয়না থেকে সমদূরত্ব পেছনে হবে, এটাকে আমরা S2 বলে ভেবে নিই। এইখান থেকে এরকম ভাবে, তাহলে এটা কি হলো, এটা হচ্ছে লয়েডস মিরার। এই লয়েডস মিরারের মাধ্যমেও আমরা দুটো কোহেরেন্ট সোর্স সৃষ্টি করতে পারি। এটা হচ্ছে রিয়েল, এটা হচ্ছে ভার্চুয়াল সোর্স। এটা ফ্রেনেলের বাইপ্রিজম, যেখানে দুটোই হচ্ছে ভার্চুয়াল সোর্স, ভার্চুয়াল কোহেরেন্ট সোর্স। আর ইয়ংয়ের ডাবল স্লিট এক্সপেরিমেন্টে দুটো কিন্তু রিয়েল কোহেরেন্ট সোর্স। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইন্টারফারেন্সের আমরা মোটামুটি কি জিনিস এটা আমরা বললাম। এবার আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করব যে কিভাবে ইন্টারফারেন্সটা হয়, বা ইন্টারফারেন্সের কি কি বৈশিষ্ট্য। যেমন ইন্টারফারেন্সে আমরা দেখব যে গঠনমূলক বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হতে পারে, আবার মানে যেখানে দেখবে যে সমদশায় এসে তরঙ্গটা উপরিপাতিত হবে, আর দেখবে যে সে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয় বা ধ্বংসাত্মক ব্যতিচার হয়। তাহলে নেক্সট আমরা চলে যাচ্ছি ম্যাথমেটিক্যাল রিলেশনের মাধ্যমে ইন্টারফারেন্সটা ব্যাখ্যা করব। আচ্ছা, এখানটায় দেখো যে S1 আর S2 দুটো আলোক উৎস, কোহেরেন্ট সোর্স, তাদের মধ্যে দূরত্বটা হচ্ছে 2D, এটা আমরা ধরেছি। আর হচ্ছে সোর্স থেকে পর্দার যে দূরত্ব, এটাকে আমরা বলছি যে ক্যাপিটাল D। এবারে S1 থেকে আমরা ধরে নিচ্ছি যে পর্দার উপরে P বিন্দুতে এই S1 থেকে একটা রশ্মি গেছে আর S2 থেকে একটা রশ্মি গেছে, দিয়ে এই যে দুটো তরঙ্গ যখন এখানটায় পড়লো, মানে উপরিপাতিত হলো, তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে দেখতে হবে যে লব্ধির সরণটা কত হচ্ছে। তো প্রথমে S1 এর জন্য এখানে যে তরঙ্গটা এলো, তার আমরা গতির সমীকরণটা লিখবো এরকম ভাবে, y1, হ্যাঁ, y1 সমান কি হবে, a সাইন, তারপরে হচ্ছে 2π/λ, তারপরে হয় vt - x। এখানে যেহেতু আলোক তরঙ্গ যাচ্ছে, অতএব c তার বেগ, ct - x। x বলতে এই যে হচ্ছে দূরত্বটা S1 থেকে যেটা যাচ্ছে, যে হচ্ছে আলোক তরঙ্গটা যাচ্ছে, তার হচ্ছে যে পাথটা, ওটা হচ্ছে x। ঠিক আছে, আর y1টা কি, এখানে যে S1 থেকে যে আলোক তরঙ্গটা গেল, এখানটা তার সরণটা t সময়। আর এটা হচ্ছে এই যে উৎস, শুধু আমরা S1 S2 দুটোর ক্ষেত্রেই না, আমরা যে তরঙ্গ তার হচ্ছে বিস্তারটা ধরবো a বলে। তাহলে S2 এর জন্য আমরা লিখব y2
সমান এ সাইন ওই 2 পাই/ল্যামডা, এখানটায় সিটি মাইনাস, এখানে দেখো পাঁচটা কিন্তু বেশি হবে, হ্যাঁ, এস টু পি কত হবে সেটা এক্স প্লাস ডেল্টা। আমরা অ্যাকচুয়ালি এইখান থেকে এর উপরে একটা লম্ব টেনেছি, লম্ব টানলে এইটা আর এইটা ডিস্টেন্সটা প্রায় ওটা হচ্ছে এক্স বলে আমরা ভাবতে পারি, আর পাথ ডিফারেন্সটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এটাকে আমরা ডেল্টা বলে ধরে নিলাম। তাহলে এখানে আমরা লিখব এক্স প্লাস ডেল্টা, এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তাহলে পিতে যে লব্ধি তরঙ্গ হবে তার সরলটা y সমান হচ্ছে y1 প্লাস y2, দিলে আমরা এ কমন নিয়ে লিখব সাইন 2 পাই/ল্যামডা সিটি মাইনাস এক্স থাকলো, আর এইটাকে লিখছি সাইন 2 পাই/ল্যামডা তারপরে সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা, এই ঠিক আছে। আচ্ছা, দিলে কি হবে, এটা সাইন সি প্লাস সাইন ডি যে সূত্র সেই অনুসারে হবে 2a সাইন এই দুটো সি প্লাস ডি বাই 2, তার মানে এটা দাঁড়াবে 2 পাই/ল্যামডা সিটি, সিটি মাইনাস এক্স তো দুটোতেই আছে, অর্থাৎ সিটি মাইনাস এক্স প্লাস এখানটায় ডেল্টা বাই 2, ব্র্যাকেটের মধ্যে লিখলাম, ঠিক আছে। আর কি হবে, কস হবে, কস সি মাইনাস ডি, তারপরে সিটি মাইনাস এক্সটা কেটে যাবে, আর বাইরে কিন্তু 2 পাই/ল্যামডা আছে, তাহলে কত হবে 2 পাই/ল্যামডা, আর হচ্ছে এখানটায় ডেল্টা থাকবে ডেল্টা বাই 2, তার মানে এই টুটা কাটবে, দিলে আমরা পাচ্ছি, দেখো এই যে কস পাই ডেল্টা বাই ল্যামডা এটা হচ্ছে টি ইন্ডিপেন্ডেন্ট রাশি, এটাকে আমরা 2 এর সঙ্গে নিয়ে নিই, দিলে এটা লব্ধি তরঙ্গের বিস্তার তাতে চলে আসবে কস পাই ডেল্টা বাই ল্যামডা, এটাকে ক্যাপিটাল এ বলে আমরা বলবো, সাইন 2 পাই/ল্যামডা তারপরে সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা বাই 2 হলো। এই টার্মটাকে আমরা দিচ্ছি লব্ধি তরঙ্গের পি বিন্দুতে S1 S2 এর জন্য লব্ধি তরঙ্গের যে বিস্তার এ থাকলো, এবং এটা কিন্তু মনে রাখবে যে টি ইন্ডিপেন্ডেন্ট রাশি, আর এই যে বিস্তারটা কার উপরে, মানে এখানে দুটো সুপারপজিশনের ফলে যে যে আমরা তরঙ্গটা পাবো তার হচ্ছে বিস্তারটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে কার উপরে, না এই যে পাথ ডিফারেন্স ডেল্টা তার উপরে, ঠিক আছে, যে পাই ডেল্টা বাই ল্যামডা ডেল্টার উপরে কিন্তু নির্ভরশীল, আর এখানটায় 2 পাই/ল্যামডা সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা বাই 2 এইভাবে এলো, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসটাকে ওপরে লিখে দিই, এই তাহলে আসছে লব্ধি তরঙ্গ যে সরণটা, এটা y সমান আসছে a সাইন 2 পাই/ল্যামডা দিয়ে এখানটায় সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা বাই 2, এটাই আমরা লিখলাম, যেখানটায় এ সমান কত, বিস্তার এ সমান হচ্ছে কত পেয়েছি আমরা 2a পেয়েছিলাম, তাই তো 2a, আর কস ছিল পাই ডেল্টা বাই ল্যামডা ছিল। এবারে এই যে তীব্রতা, এখানে পি বিন্দুতে যে আমরা তীব্রতা পাবো সেই তীব্রতা কি হবে, বিস্তারের বর্গের সঙ্গে সমানুপাতিক, তাই না। অতএব আমাদের দেখতে হবে যে এই যে বিস্তারটা কোথায় হচ্ছে বেশি হচ্ছে, তো বেশি হতে গেলে এটা যেহেতু কস দিয়ে আছে, অতএব কসের হাইয়েস্ট মানটা কত হবে, +1 হবে। অবশ্য -1 হলেও কোনো অসুবিধা হবে না, কেননা এটা
যখন আমরা তীব্রতা করব তখন তো বিস্তারের যেহেতু বর্গ, অতএব এটা প্লাস ওয়ান হোক বা মাইনাস ওয়ান হোক একই ব্যাপার। হ্যাঁ, অতএব আমাদের দেখতে হবে যে কসের যে মানটা ওটা যেন প্লাস বা মাইনাস ওয়ানটা হয়। তার জন্যে আমাদের এই মানটা দেখতে হবে পাই ডেল্টা বাই ল্যামডা। এই জিনিসটা, এই যে ফেজটা, এটা সমান কত হবে? 0 হতে পারে, তারপর ধরো পাই হবে, 0 হলে কি হবে? 1 হবে, পাই হলে -1 হবে, মানে তখন এটা -2a হবে। কিন্তু যখন তীব্রতা পাবো তখন সেটা স্কোয়ারে চলে যাবে। অতএব 0, পাই, 2 পাই ইত্যাদি, 3 পাই এইভাবে যাবে। তার মানে এখানে আমি লিখতে পারি n পাই। অতএব ডেল্টা, এই যে পাথ ডিফারেন্স দুটো তরঙ্গের মধ্যে, এটা সমান দাঁড়াচ্ছে 0, তারপরে আসছে ল্যামডা, 2 ল্যামডা, এইভাবে গিয়ে তাহলে হবে n ল্যামডা। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি 2n, এই n ল্যামডাটাকে আমি লিখতে পারি 2n ল্যামডা বাই 2। তার মানে এটা হচ্ছে কি না, পাথ ডিফারেন্সটা ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক হতে হবে। তাই যদি হয়, এটা লিখে দিই যে পথ পার্থক্য তরঙ্গদ্বয়ের যে পথ পার্থক্য ডেল্টা, এটা কি হবে? এটা সমান হচ্ছে ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক। এইটা যদি হয়, মানে এই শর্তে কি হবে যে এই বিস্তারের মানটা সর্বোচ্চ হবে, মানে তোমার +2a বা -2a হবে, এবং সেক্ষেত্রে পি বিন্দুতে তীব্রতা কিন্তু হাইস্ট হবে, অর্থাৎ সেটা তখন ব্রাইট হিসাবে কাজ করবে। এবং এই ধরনের যে ইন্টারফারেন্স, তাকে আমরা বলবো কি, যে গঠনমূলক ব্যতিচার বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। অতএব কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের শর্তটা হলো এই দুটো সোর্স থেকে আলোর রশ্মি অবশ্যই সমদশায় পড়বে, এবং সমদশায় পড়তে গেলে পথ পার্থক্যটা ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক হতে হবে। এটাকে আমরা লিখে দিচ্ছি কনস্ট্রাকটিভ বা গঠনমূলক, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা গঠনমূলক ব্যতিচার। সেক্ষেত্রে আমরা পেলাম যে ডেল্টাটা ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক। একই রকম ভাবে যদি আমরা ধ্বংসাত্মক বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স যদি পাই, তখন কি হবে বলতো? এই এর মানটা কম হবে বলতে 0 হবে, তাই তো? অর্থাৎ 0 হতে গেলে এই যে কস যেটা আছে, এই পাই ডেল্টা বাই ল্যামডা, এটাকে পাই বাই 2 হতে হবে বা 3 পাই বাই 2 হতে হবে, যাতে কস থেকে আমরা 0টা পাই, দিলে এর সমান 0 হবে। অর্থাৎ তার জন্য আমরা দেখে নিই, এখানে দেখো যে পাই ডেল্টা বাই ল্যামডা সমান কি হবে? পাই বাই 2। পাই বাই 2 হলে তখন cos পাই বাই 2 মানে 0 হয়ে যাবে। অর্থাৎ পাই বাই 2 হবে 3 পাই বাই 2, তারপরে হচ্ছে 5 পাই বাই 2, এইরকম ভাবে যাবে। অর্থাৎ ডেল্টা সমান কত হবে? ডেল্টা সমান হবে ল্যামডা বাই 2, তারপরে হচ্ছে 3 ল্যামডা বাই 2, 5 ল্যামডা বাই 2 ইত্যাদি যাবে। হয়েছে? তার মানে এটাকে তুমি লিখতে পারো, আমি যদি n তমর জন্য যদি আমি বলি, মানে সেক্ষেত্রে এটাকে লেখা যাবে 2n + 1 ল্যামডা বাই 2, যেখানটা n সমান কত? n সমান হচ্ছে 0, 1, 2 ইত্যাদি, 1, 2, 3 এইভাবে যাবে। হয়েছে? সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে তখন এই যে পথ পার্থক্য যদি ল্যামডা বাই 2 এর অযুগ্ম গুণিতক যদি হয়, তাহলে S1 S2 থেকে যে আলোক তরঙ্গটা আসবে, তারা পি বিন্দুতে বিপরীত দশায় পড়বে, এবং সেক্ষেত্রে বিপরীত দশায় পড়ার ফলে এখানটায় অন্ধকার অঞ্চলটা হবে, যাকে আমরা বলবো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। অতএব
এখানটায় পথ পার্থক্য হচ্ছে ল্যামডা বাই 2 এর অযুগ্ম গুণিত, এটা আমরা বলবো ডিস্ট্রাকটিভ 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 ইন্টারফারেন্স ইন্টারফারেন্স ঠিক আছে। অতএব কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের আমরা শর্তগুলো পেলাম। তবে আমি এর আগেরটাতে যেটা আমি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে আমি বলেছিলাম না যে ডেল্টা সমান বলা হয়েছিল 2n ল্যামডা বাই 2, এখানটায় ওই n এর মানটা কিন্তু 0 থেকে হবে, 0 1 2 এইভাবে যাবে। মানে n সমান যদি 0 হয় তখন কি হবে বলো তো, না এই যে তোমার মিডল যে পয়েন্টটা S1 S2 দুটো সোর্সের সাপেক্ষে মিডল যে পয়েন্টটা, সেখানটায় যে দুটো রশ্মি আসছে তাদের মধ্যে কোনো রকম পথ পার্থক্য নেই, আমরা সেক্ষেত্রে সেন্ট্রাল ব্রাইটটা পাবো। ঠিক আছে, এটা আমি ছেড়ে গেছিলাম, এটা আমি নিচে বলে দিলাম। ওকে, আচ্ছা, পি বিন্দুতে আপতিত তরঙ্গদ্বয়ের আপতনের ফলে যে লব্ধি বিস্তারটা হয়েছে সেটা আমরা লিখেছি। অতএব তীব্রতা বা ইন্টেন্সিটি আইটা কি হবে, প্রপোর্শনাল টু বিস্তারের বর্গ, মানে এ স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে যদি এ স্কোয়ার যদি লিখি এই, তাহলে এখান থেকে ইন্টেন্সিটি আই সমান পাওয়া যাবে কে দিলাম, আর হচ্ছে 4 স্কোয়ার cos স্কোয়ার পাই ডেল্টা বাই ল্যামডা, এইটা হবে। ঠিক আছে, এবং সেক্ষেত্রে আই ম্যাক্সটা বোঝা যাচ্ছে যে এখানটায় আই ম্যাক্স যদি আমরা নিই তাহলে এটা কত আসছে বলো তো, যে কে, 4টা আগে লিখছি, 4k স্কোয়ার, এরকমভাবে আমরা পাচ্ছি। আমরা যদি একটা লেখচিত্র বা গ্রাফ যদি নেই এই দশা পার্থক্যের সঙ্গে, আপতিত তরঙ্গদ্বয়ের যে দশা পার্থক্য তার সঙ্গে যদি তীব্রতা বা প্রাবল্যের যদি নেই, তাহলে ছবিটা এইভাবে দাঁড়াবে। দেখে নাও, এই নিলাম, এই আছে, এই বরাবর আমরা করলাম যে প্রাবল্য, এইদিকে থাকলো দশা পার্থক্য, আপতিত তরঙ্গদ্বয়ের দশা পার্থক্য, এইভাবে। ঠিক আছে, প্রাবল্যটাকে আই বলে আমরা বলি এই। তাহলে ছবিটা আমরা পাবো এইরকম ভাবে। হ্যাঁ, এখানে দেখো যে cos স্কয়ার আছে, cos স্কয়ার যেহেতু আছে, অতএব মাইনাসে কিন্তু মানটা হবে না, অতএব নিচের দিকে কিন্তু যাবে না, যা হবে পজিটিভলি আমরা ধরে নিচ্ছি। অতএব এই, তারপরে আমরা এরপরে ঝালর প্রস্থ এগুলো আমরা বার করবো। দেখা যাবে যে সেন্ট্রাল ব্রাইট তথা 1 নম্বর 2 নম্বর সমস্ত যে ব্রাইটগুলো পাবো সবগুলো ঝালর প্রস্থ বা ফ্রিঞ্জ হোয়াইট ওটা একই মাপের হবে এবং তীব্রতাও কিন্তু একই হবে, সেটাই আঁকার চেষ্টা করছি। এইরকম ভাবে হবে, এদিকেও তাই, একটু বোধহয় ছোট হবে, এই 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 এইভাবে আঁকবা। তার মানে এখানটায় আচ্ছা সর্বোচ্চ যে প্রাবল্যটা, এটাকে আমি লিখতে পারি যে আই ম্যাক্স সমান যেটা পেয়েছি 4k স্কোয়ার। এখানে ধরে নেওয়া হয়েছে যে দুটো আপতিত তরঙ্গের বিস্তারটা হচ্ছে, আমরা a1 a2 ধরতে পারি, এখানে a1 সমান a2 সমান a বলে ধরে নিয়েছি, দিয়ে আমরা এইভাবে পাচ্ছি। তো এখানটা 0, এখানটায় পাই, মানে বিপরীত দশায় এসে পড়েছে, বিপরীত দশায় এসে পড়লে লব্ধি যে বিস্তার ওটা 0 হবে এবং তীব্রতাও এখানটা থাকবে না। আচ্ছা, এই জায়গার রেসপেক্টে আমরা এখানে বলবো 2 পাই, মানে সমদশায় পড়েছে, তারপরে এটা 3 পাই 4 পাই, এইরকম ভাবে। এখানে হচ্ছে মাইনাস পাই -2 পাই এই জায়গায়, এখানটায় -3 পাই, এইখানটায় -4 পাই, এইভাবে যাচ্ছে।
ঠিক আছে। তাহলে প্রত্যেকটা সেন্ট্রাল ব্রাইট তথা 1 নম্বর 2 নম্বর ইত্যাদি যে যে আমরা ব্রাইটটা পাবো সবগুলো তীব্রতা সমান, এবং প্রস্থটা ঝালর প্রস্থটা এটা আমরা পরে আমরা ম্যাথমেটিক্যালি দেখব যে সবগুলোই কিন্তু সমান ওয়াইডে হবে। এটা মুছে দিচ্ছি। এবার দেখো, যদি আপতিত তরঙ্গদ্বয়ের যে বিস্তারটা ওটা যদি আলাদা আলাদা হয়, মানে A1 A2 যদি হয়, তখন আমরা কিভাবে লিখব, এই প্রশ্নটা মুছে দিলাম। তখন এটাকে এইরকম ভাবে লেখা যায় যে আগে আমি লিখছি যে লব্ধি তরঙ্গ যেটা হচ্ছে পি বিন্দুতে, তার বিস্তার যদি এ হয়, ক্যাপিটাল এ, আর আপতিত তরঙ্গ S1 S2 থেকে তাদের বিস্তারটা ধরে নিচ্ছি A1 আর হচ্ছে A2, এগুলো হচ্ছে বিস্তার। তাহলে ভেক্টরের যেমন হচ্ছে যোগের সূত্রটা আছে, ঠিক সেইভাবে আমরা লিখতে পারি a স্কয়ার সমান, এটা হচ্ছে লব্ধি তরঙ্গের বিস্তারটা, সমান হবে A1 স্কয়ার প্লাস A2 স্কয়ার প্লাস 2A1 A2 cos phi। ফাইটা আমরা ধরে নিচ্ছি যে আপতিত যে তরঙ্গ তাদের মধ্যে যে ফেজ ডিফারেন্সটা। তাহলে এইভাবে আমরা লিখতে পারি, অথবা এটাকে বলা যায় ক্যাপিটাল এ সমান লব্ধি তরঙ্গের বিস্তার, এইটা সমান হবে A1 স্কয়ার প্লাস রুট দিয়ে A2 স্কয়ার প্লাস 2A1 A2 cos phi। আচ্ছা, আবার A ম্যাক্স সমান কত হবে, যখন এই যে ফাইটা দশা পার্থক্য যখন 0 হবে বা 2 পাই হবে 4 পাই হবে, তো সেক্ষেত্রে লব্ধি যে বিস্তারটা A ম্যাক্স এটা লিখতে পারি, আমি এখান থেকেই লিখতে পারি A ম্যাক্স স্কোয়ার করে দিচ্ছি, দিলে কত হলো, তো ফাইটা যখন 0 2 পাই ইত্যাদি, তার মানে তখন আসছে A1 প্লাস A2, এটা হচ্ছে হোল স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে, এখানে স্কোয়ারটা আছে। আচ্ছা, আর A মিনিমাম একই রকম ভাবে হবে, এটা স্কোয়ার করে দিচ্ছি A1 মাইনাস A2 অথবা A2 মাইনাস A1 এর এটা হচ্ছে হোল স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। তার মানে বিস্তার দ্বয় যদি সমান হয় না, তাহলে কিন্তু ডার্কে আমরা পুরোপুরি অন্ধকারটা পাবো, এই ব্যাপারটা। আচ্ছা, আবার যদি তীব্রতা দিয়ে যদি আমরা লিখি, আই দিয়ে যদি লেখা হয়, লব্ধি মানে পিতে যে লব্ধি তীব্রতাটা হবে S1 S2 জন্য, S1 S2 ক্ষেত্রে তীব্রতা কত, I1 আর I2, দুটো সোর্সের ক্ষেত্রে I1 আর I2, আর আইটা কি হবে A স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। অতএব আমরা এই ফর্মুলাটাকে দেখি না, আমরা কিন্তু লিখতে পারি এখানে A স্কোয়ার আছে মানে এখানে I হবে, তাহলে কেননা এটা প্রপোর্শনালি আছে। তাহলে এখানে লিখবো আমরা I1 প্লাস I2, A1 স্কোয়ারের সঙ্গে রিলেটেড এইটা, এটার সঙ্গে রিলেটেড এটা, প্লাস এখানে কি হবে 2 রুট A1 A2 আছে, তার মানে রুট I1 I2 হবে, আর বাইরে cos phi হবে। অতএব এটা হচ্ছে তীব্রতার রিলেশন, আর এটা হচ্ছে বিস্তারের রিলেশন, এটা কিন্তু খেয়াল রাখবে। আর আইটা যেহেতু A স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, সুতরাং আমরা এইভাবেও একটা সূত্র লিখতে পারি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা লাগে, সেটা হচ্ছে I ম্যাক্স, ঠিক আছে, I ম্যাক্স আচ্ছা, এটা I ম্যাক্স বাই হচ্ছে I মিনিমাম যদি করি, তাহলে এটা কি হবে, মানে এটাই লিখতে পারি তীব্রতার সঙ্গে বিস্তারের যে সম্পর্কটা, তার মানে এটা হবে A1 প্লাস A2 এটা হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে A1 মাইনাস A2 হোল স্কোয়ার, ঠিক আছে, এটাই হচ্ছে। আচ্ছা, নেক্সট আমরা আসছি যে ঝালর প্রস্থ বা ফ্রিঞ্জ ওয়াইড, এটা নিয়ে আমরা ডিসকাস করব। আর হচ্ছে এই যে সেন্ট্রাল ব্রাইট থেকে 1 নম্বর বা 2 নম্বর যে ব্রাইট যে ব্যান্ডটা থাকবে,
অথবা যদি ডার্ট যদি ব্যারিড থাকে তার হচ্ছে দূরত্ব, মানে যেটা এক্সএন বলে আমরা লিখেছি, সেই এক্সএন এর মানটা আমরা বার করব। আচ্ছা, প্রথমে যেটা বললাম যে ফ্রিঞ্জয়েড, ওই জিনিসটা কি? ফ্রিঞ্জয়েড বা ঝালর প্রস্থ, এটা হচ্ছে পরপর দুটো ব্রাইটের বা উজ্জ্বল কোটির মধ্যে যে দূরত্ব, অথবা পরপর দুটো অন্ধকার কোটির মধ্যে যে দূরত্ব। ধরো এটা হচ্ছে সেন্ট্রাল ব্রাইট, তাহলে 1 নম্বর ব্রাইট কোনটা? আমরা দেখতে পাচ্ছি এইটা, এই যে এটাকে আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি। তাহলে এই দুটোর মধ্যে যে দূরত্ব, এটাকে আমরা বলছি ফ্রিঞ্জয়েড, এটাকে ওয়াই দিয়ে বলা হয়। হ্যাঁ, অর্থাৎ এটার সঙ্গে এটা হতে পারে, অথবা 1 নম্বরের সঙ্গে 2 নম্বর, অথবা 2 নম্বরের সঙ্গে 3 নম্বর। এখানে আমরা ব্রাইট দিয়ে দেখাচ্ছি। আবার আমরা যদি বলি যে না, পরপর দুটো যে অন্ধকার যে কোটি তাদের মধ্যে যে দূরত্ব, সেটাকেও আমরা ফ্রিঞ্জয়েড, মানে আমরা ওয়াই দিয়ে যাচ্ছে আমরা হিসেবটা করতে পারি। তো এই ওয়াই মানটা আমরা বার করব, আর এটা দেখবো সেন্ট্রাল ব্রাইট পজিশন থেকে 1 নম্বর বা 2 নম্বর, বা আমরা এখানে বলে দেবো যে এনতম যে ব্রাইট আছে অথবা যে ডার্ক ফ্রিঞ্জ থাকবে তার হচ্ছে দূরত্বটা কত। ঠিক আছে? তো তার আগে এই যে দুটো আপতিত তরঙ্গ, তাদের মধ্যে পথ পার্থক্য কত আছে? এটা ডেল্টা আছে। আর দুটো সোর্স S1 S2 তাদের মধ্যে দূরত্ব, ওটাকে আমরা স্মল 2d দিয়ে আমরা এটাকে লিখেছি। তাহলে ডেল্টার সঙ্গে 2d, ডেল্টার সঙ্গে 2d কি সম্পর্ক দেখে নেই। আমরা দেখতে পাচ্ছি এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা আছে, মানে সেন্ট্রাল থেকে যখন পি বিন্দুতে চলে যাচ্ছে তখন এই মিডিল যে রেখাটা থিটা কোণে ঘুরে গেছে। তাহলে ডেল্টার সঙ্গে এই যে পথ পার্থক্য, আপতিত তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য, এটা ডেল্টা আছে। ডেল্টা সমান কত হবে বলতো? এই ত্রিভুজ থেকে আমরা পেয়ে যাচ্ছি 2d sin থিটা। ঠিক আছে? এবার থিটার মানটা যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে থিটা সমান সাইন থিটা সমান ট্যান থিটা, এটা আমরা বলতে পারি। অতএব ডেল্টা সমান 2d, এই যে সাইন থিটা আছে এটাকে আমরা বলতে পারি, এই যে লিখে দিচ্ছি থিটা। থিটা যদি ক্ষুদ্র হয় তাহলে থিটা সমান সাইন থিটা, বা আমরা বলি এটা হবে সাইন থিটা সমান ট্যান থিটা, এভাবে লেখা যায়। ঠিক আছে? তাহলে 2d এটাকে থিটা বলে বললাম। আবার দেখো এই সেন্ট্রাল ব্রাইট থেকে পি বিন্দু দূরত্ব কত? xn আছে। আর এই ছিদ্র থেকে পর্দার যে দূরত্ব, এই যে ডিসটেন্সটা, এটা হচ্ছে কিনা ক্যাপিটাল ডি। তার মানে xn বাই ক্যাপিটাল ডি সমান কিন্তু থিটা বা ট্যান থিটা। অতএব এইখানে লেখা যেতে পারে 2d, আর থিটা বা ট্যান থিটাতে আমরা লিখবো xn, মানে n-তম যে ব্রাইট ফ্রিঞ্জটা আমরা পাবো, n-তম যে ব্রাইট যে কোটিটা পাবো, তার দূরত্বটা হচ্ছে xn। তাহলে xn বাই ক্যাপিটাল ডি এটাই হচ্ছে দাঁড়াবে। এবারে এইখানে যদি ব্রাইট যদি হয়, ব্রাইট কোটি যদি হয়, তার হচ্ছে শর্তটা কি ছিল? না, পথ পার্থক্যটা λ/2 এর যুগ্ম গুণিতক ছিল, তাই তো? অতএব xn দূরে n-তম ব্রাইট উজ্জ্বল বিন্দুর জন্য শর্ত কি হবে? না, এই যে ডেল্টা আছে, ডেল্টা সমান 2d xn বাই ক্যাপিটাল ডি সমান কি হবে? n-তম জন্য হবে 2n λ/2 এর যুগ্ম গুণিত n-তম জন্য। অথবা এটাকে সিম্পলি লেখা যায় n ল্যামডা। তাহলে xn এর মানটা কত হবে? দূরত্বটা xn, মানে সেন্ট্রাল ব্রাইট থেকে ওই পি বিন্দু দূরত্ব, xn সমান দাঁড়াচ্ছে d ক্যাপিটাল ডি n ল্যামডা বাই 2d এইটা আসছে। এইটা আমরা পেলাম। এটা খুব ইম্পর্টেন্ট জায়গাটা, এটা মনে রাখতে হবে। তার মানে বোঝা যাচ্ছে
যে আমি যদি n এর মানটা n সমান কত হবে, 0 1 2 এরকম ভাবে যাবে। তারপরে সেন্ট্রাল ব্রাইটের ক্ষেত্রে n এর জায়গায় আমরা 0টা বসাবো, দিলে আমরা এখানে আমরা পাবো। আর যদি 1 নম্বরের ক্ষেত্রে তখন n এর জায়গায় আমরা 1টা বসাবো। তাহলে দেখো এখান থেকেই না, আমি যদি সেন্ট্রাল ব্রাইট আর 1 নম্বর যে হচ্ছে ব্রাইট স্পটটা আছে তাদের মধ্যে যে হচ্ছে দূরত্ব, ওটা কি আমরা বলবো ফ্রিঞ্জ ওয়াইড বা ওয়াই। অথবা তুমি এমনটাও করতে পারো যে আমরা n এর জন্য নিয়েছি আর আমরা n+1 বা n-1 n+1 তম যে হচ্ছে ব্রাইট স্পটটা আছে ওটা আমরা নেব, a আর n+1। ওদের মধ্যেও যদি আমরা ডিফারেন্সটা নেই তাহলে কিন্তু ওই ঝালক প্রস্থ ওয়াইটা পেয়ে যাব। তো যাক গিয়ে আমরা সেন্ট্রালের জন্য কি হবে না, তখন তো এক্স এর মানটা 0 আর 1 নম্বর যে ব্রাইট স্পট তার ক্ষেত্রে দূরত্বটা যেটা হবে সেটাই তাহলে ফ্রিঞ্জ ওয়াইড হয়ে যাবে। তাহলে ওয়াই সমান কত হবে, ফ্রিঞ্জ ওয়াইড, আমি ওয়াইটাকে লিখে দিচ্ছি ফ্রিঞ্জ ওয়াইড অথবা ঝালক প্রস্থ বলা হচ্ছে, ঝালক প্রস্থ এই ওয়াই সমান তাহলে কত হবে যে x1 মানে 1 নম্বর যে হচ্ছে ব্রাইট স্পটটা রয়েছে মাইনাস x, এটা 0 মানে সেন্ট্রাল। তাহলে দাঁড়াবে এখানটায় n এর জায়গায় 1টা যদি বসাই তাহলে দাঁড়াবে d ল্যামডা বাই 2d আর মাইনাস কি হবে x0 তো তোমার তখন x এর মানটা 0 হয়ে যাবে, এটাই সমান দাঁড়াচ্ছে d ল্যামডা বাই 2d, এটা আমরা পাচ্ছি। তাহলে এটা মুছে দিচ্ছি, আবার আমি লিখে দিলাম যে ঝালক প্রস্থ y সমান তাহলে দাঁড়াবে d ল্যামডা ক্যাপিটাল D বাই হচ্ছে 2d। এখানে খেয়ালটা রাখবে এই 2 স্মল d এটা কিন্তু দুটো সোর্সের মধ্যে যে দূরত্ব, আর ক্যাপিটাল D টা হচ্ছে সোর্স থেকে পর্দার যে দূরত্ব, ওটাকে আমরা ক্যাপিটাল D বলে বলছি। ঠিক একই রকম ভাবে পরপর দুটো অন্ধকার যে স্পট আছে ওদের মধ্যে যে হচ্ছে দূরত্ব ওটাকেও আমরা ঝালক প্রস্থ y বলে আমরা বলবো, ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে কতগুলো দেখো যে বিষয় চলে আসছে যে ঝালক প্রস্থটা কার কার উপরে ডিপেন্ডেন্ট। একটা হচ্ছে এই ছিদ্র থেকে মানে সোর্স থেকে পর্দার দূরত্ব, ওটা হচ্ছে ক্যাপিটাল D। ক্যাপিটাল D যদি বাড়ে তাহলে কিন্তু ঝালক প্রস্থটাও বাড়বে, ঝালক প্রস্থের যে সাইজটা ওটা কিন্তু বাড়বে। মানে যেটা আমরা এইভাবে দেখিয়েছিলাম, এই যে এইরকম ভাবে পরপর আছে, আমরা এই দূরত্বটাকে বলছি কি, এই দূরত্বটাকে বলছি যে ঝালক প্রস্থ বা y বলে বলছি, দুটো পরপর ব্রাইটের মধ্যে। y সমান হচ্ছে d ল্যামডা বাই হচ্ছে 2d আছে। তার মানে এই সোর্স থেকে পর্দার দূরত্ব যদি হচ্ছে বেড়ে যায় তাহলে ঝালক প্রস্থও কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর কি হবে, ল্যামডার উপরে নির্ভরশীল। মানে আমরা সাধারণত কি করি যে মনোক্রোমাটিক লাইট ইউজ করি। তো এবার দেখা যাচ্ছে যে লাল আলোর ক্ষেত্রে আমরা জানি যে ল্যামডার মানটা সবচেয়ে বেশি, আর বেগুনির ক্ষেত্রে সবচেয়ে কম, এই যে ভায়োলেট। তার মানে আমরা যদি মনোক্রোমাটিক লাইট হিসেবে রেড লাইটটা যদি ইউজ করি তাহলে কিন্তু ফ্রিঞ্জ ওয়াইডটা সবচেয়ে বেশি হবে, এটা একটা ব্যাপার। আরেকটা দেখা যাচ্ছে 2d মানে সোর্স দ্বয় যে দুটো যে স্লিট আছে, দুটো স্লিটের মধ্যবর্তী যে দূরত্বটা, এই দূরত্বটা যদি বাড়ে তাহলে ঝালক প্রস্থটা কমবে, আর এই 2d যদি কমে তাহলে কিন্তু ঝালক প্রস্থটা বাড়বে। এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখে নাও যে এই সমগ্র যে পরীক্ষা ব্যবস্থা এটা যদি আমরা জলে যদি করি, জলের ভিতরে বা অন্য কোনো তরলের ভেতরে যদি আমরা করি তাহলে হচ্ছে কি হবে, ফ্রিঞ্জ ওয়াইডের কেমন কি ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হবে। বলা হচ্ছে যে ঝালক প্রস্থ মানে ঝালক যে হচ্ছে প্যাটার্নটা, ফ্রিঞ্জ প্যাটার্নটা ওটা কিন্তু একই থাকবে, কিন্তু ফ্রিঞ্জ ওয়াইডটা ওটা কিন্তু কমে যাবে
সামান্য হলেও কমে যাবে। আচ্ছা, কেন কমছে দেখে নাও। যে সেক্ষেত্রে বা ওয়াই এর মানটা কত হবে দেখে নাও। ওয়াই আমি ওয়াটার করে দিলাম, ওয়াই ওয়াটার করলাম, মানে জলে, জলে যে প্রশ্নটা হবে এটা বাতাসে যেটা হয় ওয়াই এয়ার যেটা হবে বাই এটা মিউ হয়ে যাবে। হ্যাঁ, মিউটা কি? মিউটা এটা আমি হয়তো মিউ ওয়াটার করে দিচ্ছি, মানে জলে, জলের যে প্রতিসরাঙ্ক, জলের সে প্রতিসরাঙ্ক কত হবে? যে 4/3 হবে বা 1.33 হবে, তাই না? আসলে বাতাসে আলোর বেগটা কি হবে সবচেয়ে বেশি, বা বাতাসে বা শূন্য মাধ্যমে, সেটা আমরা সি বলে বলি। আর যখন হচ্ছে জলের ভেতর দিয়ে যাবে বা অন্য কোনো তরলের ভেতর দিয়ে যাবে বা অন্য কোনো প্রতিসারক মাধ্যমের ভেতর দিয়ে যাবে, তখন কিন্তু বেগটা কি হয়, আলোক তরঙ্গের বেগটা কমে যায়, তাই না? এবং যেটা হচ্ছে কমবে সেই হচ্ছে মানটা কত হবে না মিউ হয়ে যাবে। যে আমার যদি ল্যামডা যদি থাকে, ল্যামডা যদি তরঙ্গ দৈর্ঘ্যটা বাতাসে যদি হয় আলোক তরঙ্গে, তাহলে জলে সেটা দাঁড়াবে, লিখে দিচ্ছি ল্যামডা ওয়াটার, ল্যামডা ডব্লিউ করে দিলাম। ল্যামডা ডব্লিউ সমান কি হবে? ল্যামডা এটা এয়ার বা শূন্যস্থান বাই হচ্ছে মিউ, দুটো ল্যামডার মধ্যে সম্পর্ক এটা আমরা জানি। যে বাতাসের থেকে যেমন জলে বেগটা কমে যায় এই আলোর, তেমনি কমে যায় বলতে অ্যাকচুয়ালি তরঙ্গ দৈর্ঘ্যটা কমে যায়। সে তার উপর ভিত্তি করে আমরা লিখছি যে জলে যে ফ্রিঞ্জ ওয়াইডটা ওটা কিন্তু এয়ারে যা ফ্রিঞ্জ ওয়াইড হবে তার থেকে কমে গিয়ে দাঁড়াবে ওয়াই এয়ার বাই মিউ ওয়াটার। অর্থাৎ এটা খেয়াল রাখবে, প্যাটার্নটা একই থাকবে, ফ্রিঞ্জ প্যাটার্নটা একই থাকবে, কিন্তু ফ্রিঞ্জ ওয়াইডের মানটা কমে যাবে, এটা কিন্তু খেয়াল রাখবে। আচ্ছা, আরেকটা দেখবে বলা হয় যে এই আমরা যে ঝালর যে আমরা পাচ্ছি, ব্যতিচার ঝালর যেটা পাচ্ছি, এটাকে বলা হয় যে একদেশতাবিহীন আমরা ঝালরটা পাই। একদেশতাবিহীন ঝালর যে প্যাটার্নটা এটা পাচ্ছি, মানে জেনে রাখতে হবে যে আমাদের এখানে দুটো সোর্স আছে আর আমরা ডি দূরে পর্দাটা রেখেছি। এবারে এমনটা নয় যে ডি দূরেই পর্দাটা রাখলে আমি ফ্রিঞ্জ যে ব্যতিচার ইন্টারফারেন্স ফ্রিঞ্জ যে পাচ্ছি, প্যাটার্নটা পাচ্ছি, আর অন্য কোনো ডিস্টেন্সে রাখলে যে ফ্রিঞ্জটা পাবো না, তা কিন্তু নয়। আমি এই সোর্সের সাপেক্ষে পর্দাটাকে আমি যে কোনো জায়গায় রাখি না কেন, আমরা কিন্তু ফ্রিঞ্জ প্যাটার্নটা পাবো। শুধু ফ্রিঞ্জ ওয়াইডটা হয়তো কমবে বাড়বে, এইটুকুই। হ্যাঁ, অর্থাৎ একদেশতাবিহীন বলতে বলা হচ্ছে যে একটা পার্টিকুলার ডিস্টেন্সে রাখলেই যে আমরা পাবো আর অন্য কোনো ডিস্টেন্সে রাখলে যে পাবো না, তা কিন্তু নয়। আমি যে কোনো পজিশনে যদি রাখা হয় সোর্সের সাপেক্ষে পর্দাটাকে, তাহলে কিন্তু আমরা ফ্রিঞ্জ প্যাটার্নটা পাবো। এই হচ্ছে বিষয়টাকে বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো যে আমরা হচ্ছে মনোক্রোমেটিক লাইটটা ইউজ করেছি, মানে ধরো সোডিয়াম ভেপার লাইট মানে ওখানে হচ্ছে ইয়েলো আসবে। তো ওইটা দিয়ে যদি আমরা ফ্রিঞ্জ প্যাটার্নটা পাওয়ার চেষ্টা করি, তাহলে সেন্ট্রালেও আমরা একটা ইয়েলো লাইট পাবো। তারপরে পিতে মানে 1 নম্বর 2 নম্বর যেখানে ব্রাইটটা পাওয়ার কথা, সেখানে কিন্তু আমরা ইয়েলোটা পাবো। অথবা আমি যদি বলি যে না আমি গ্রিন লাইটটা দিয়ে করেছি, তাহলে আমরা গ্রিন আমরা শুধু লাইটটা পাবো, এটাই হচ্ছে হবে। কিন্তু যদি হোয়াইট লাইট বা সাদা আলো দিয়ে যদি পুরো এক্সপেরিমেন্টটা করা হয়, তাহলে কি হবে? অনেক সময় এই হচ্ছে কোশ্চেনটা আসে। হোয়াইট লাইট মানে সেখানটায় 7টা বর্ণ আছে, তখন দেখবে এই সেন্ট্রাল ব্রাইট পজিশনে আমরা কিন্তু সাদা পাবো। কারণটা কি? সেখানে লাল, নীল, বেগুনি যাই হোক না কেন সবগুলোই কিন্তু একই দশায় পড়বে। ওদের মধ্যে কোনো রকম পাথ ডিফারেন্স নেই, কোনো রকম ফেজ ডিফারেন্সও নেই, সবগুলো একই জায়গায় পড়বে। হয়েছে? তার মানে কি, তখন ওই যে আমরা লিখেছিলাম না যে এক্সেন বলে একটা টার্ম ছিল, মানে এই সেন্টার পজিশন থেকে এনতম যে হচ্ছে ব্রাইট তার যে দূরত্ব, ওটা ছিল কি এইটার মতোই ছিল, ডি শুধু এন জুড়ে গিয়েছিল, ডি এন ল্যামডা বাই
2D, তাই তো? তাহলে হোয়াইট লাইট যদি আমরা ইউজ করি তাহলে লাল বেগুনি সমস্ত ক্ষেত্রে আলোগুলো এখানে এসে পড়বে এবং সেন্ট্রাল ব্রাইটে আমরা সাদাই পাবো, ঠিক আছে? কিন্তু এই 1 নম্বর ব্রাইট বা 2 নম্বর ব্রাইট সেখানে কি হবে, সেখানে কিন্তু আমরা সাদা পাবো না। সেখানে তুমি দেখবে লাল, নীল, বেগুনি, মানে যেমন হয় যে বেনি আসহ কলা বা ভিজিওর, তারই মতো একটা প্যাটার্ন কিন্তু আমরা পাবো। কারণটা কি, যে 1 নম্বর যদি ব্রাইট যদি আমরা ধরি তাহলে 1 নম্বর ব্রাইটের ক্ষেত্রে কি হবে, লালের জন্য দেখো আমি এর জায়গায় আমরা কিন্তু 1টা বসালাম, কিন্তু লালের ক্ষেত্রে যেহেতু এখানে ল্যামডাটা রয়েছে, অতএব লালের জন্যে সেন্ট্রাল যে পজিশন থেকে হচ্ছে দূরত্ব, তারপরে গ্রিনের জন্য যে হচ্ছে দূরত্ব বা বেগুনের জন্য যে হচ্ছে দূরত্ব, ওটা কিন্তু চেঞ্জ করে যাবে, অল্প হলেও কিন্তু চেঞ্জ করে যাবে। কেন? তখন আমরা এই সূত্রটা ইউজ করবো যে x1 সমান d ল্যামডা বাই 2d। এটা তো 1 হয়ে গেছে, কিন্তু ল্যামডার জন্য সেখানে লালের জন্য একরকম হবে, গ্রিনের জন্য অন্যরকম হবে। অতএব খেয়াল রাখবে, যদি আমরা হোয়াইট লাইট বা সাদা আলো দিয়ে যদি সমস্ত এক্সপেরিমেন্টটা করতাম, ওই ইয়ন সেট ডাবল স্লিট এক্সপেরিমেন্ট যদি আমরা করতাম, তাহলে সেন্ট্রাল পজিশনে আমরা হোয়াইট বর্ণটা পাবো, আর 1 নম্বর বা 2 নম্বর ইত্যাদি জায়গায় আমরা সেখানে কিন্তু সাদা পাবো না। সেখানে কি হবে, ওই লাল, নীল, বেগুনির আমরা আলাদা করে একটা আমরা ফ্রিঞ্জ পাবো। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবারে আমরা দেখি যে এই যে দুটো সোর্স আছে, এই দুটো সোর্সের মধ্যে, মানে সোর্স থেকে যে আগত রশ্মিটা আসছে তার যে ওই পথে আমি যদি টি বেধের একটা প্রতিসারক মাধ্যম যদি রাখি, তাহলে ফ্রিঞ্জ ওয়াইটের কোনো রকম চেঞ্জ হবে কি না, অথবা এই সেন্ট্রাল ব্রাইট থেকে এনতম যে ব্রাইট হোক বা যে ডার্ক স্পট হোক, তার কোনো যে ডিস্টেন্সটা ওর কোনো চেঞ্জ হচ্ছে কি না, এটা আমরা একবার দেখে নেব, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, S1 S2 থেকে আগত যে তরঙ্গ তার এখানটায় ওভারল্যাপিংটা হচ্ছে, এবং এখানে একটা পাথ ডিফারেন্স কত হচ্ছে না, ডেল্টা। সাধারণভাবে হয় ডেল্টা যখন মাঝখানে কোনো রকম ওই টি বেধের প্রতিসারক মাধ্যমটা থাকবে না, যদি এয়ারে যায়। কিন্তু এখানে ডেল্টা যে হচ্ছে দুটো রশ্মির মধ্যে যে পথ পার্থক্য, এটা বার করতে একটু অসুবিধা হবে। কারণ কি না, এখানে একটা প্রতিসারক মাধ্যম আমরা রেখেছি, এবং সেখানটা দেখবে আলো যখন যাবে তখন তার স্পিডটা কি হবে, একটুখানি কমে যাবে। এখানে অ্যাকচুয়ালি এই যে টি বেধের যে আমরা একটা প্রতিসারক মাধ্যম যে রেখেছি, তার হচ্ছে অপটিক্যাল পাথ বার করতে হবে। হলো, এই অপটিক্যাল পাথ জিনিসটা আমাদের জানতে হবে। অপটিক্যাল পাথটা কার না, এই যে টি বেধ যে আছে যে প্রতিসারক মাধ্যম, তার হচ্ছে অপটিক্যাল পাথ। অপটিক্যাল পাথের কনসেপশনটা হচ্ছে এইরকমই, যে সময় আমি এই টিটা ধরে নিচ্ছে বলছি, যে সময় এই টি বেধের প্রতিসারক যে মাধ্যমটা আছে সেটাকে অতিক্রম করবে আলো, যে সময় এই বেগটাকে অতিক্রম করবে, অবশ্যই কি হবে, সি নয়, সি থেকে কম হচ্ছে বেগে, সেই বেগটা আমরা হয়তো ধরে নিলাম ভি। ওই একই সময় শূন্য মাধ্যমে বা এয়ার মিডিয়ামে আলো যে পথটা যাবে, কি হবে, সেক্ষেত্রে টি থেকে কিন্তু বেশি পথটা যাবে। ওটাই হচ্ছে এই টি বেধের যে প্রতিসারক মাধ্যম আছে তার অপটিক্যাল পাথ হবে। তাহলে আবার বলে দিই যে অপটিক্যাল পাথটা কি না, এই যে টি বেধের যে মাধ্যমটা রয়েছে তার অপটিক্যাল পাথ বলতে আমরা বুঝবো যে সময় এই টি বেধটাকে আলো অতিক্রম করছে, সেই একই সময় আলো শূন্য বা এয়ার মিডিয়ামে যতটা পাথ যায় ওই একই সময়। তাহলে আমি যদি ধরে নিই এই টি বেধটা অতিক্রম করতে আলোর বেগটা হচ্ছে ভি, তাহলে টাইম সমান কত হবে, আমি টাইম এই যে ক্যাপিটাল টি সমান দাঁড়াবে, এটার বেগটা কত না স্মল টি বলেছি, আর আলোর বেগটা কত হবে, আলোর বেগটা এখানে নিশ্চয়ই সি হবে না, এখানে ভি হবে। তো আমি লিখলাম। এবারে এই টি বেধের অপটিক্যাল পাথটা আমরা ধরে নিচ্ছি যে এক্স বলে, ঠিক আছে? এই অপটিক্যাল
অপটিক্যাল পাথ মানে এর হচ্ছে তুল্য পাথ যেটা আলো কাভার করবে ওই একই সময়, সেই অপটিক্যাল পাথটা ধরে নিচ্ছি এক্স। তাহলে সেক্ষেত্রে কি হবে, ওই টাইম টিটা কিন্তু থাকবে, সেক্ষেত্রে আলো কাভার করবে এক্স ডিস্টেন্সটা, টির জায়গায় এক্স ডিস্টেন্সটা কাভার করবে। সেক্ষেত্রে আলোর বেগটা কত না সি আছে, শূন্য মাধ্যমে অথবা এয়ার মিডিয়ামে। তাহলে দুটো টাইমটা তো সমান, তাহলে আমি টি বাই ভি সমান হচ্ছে এক্স বাই সি করে দেব। তাহলে এক্স সমান কত হচ্ছে, এক্স সমান হচ্ছে টি সি বাই হচ্ছে ভি হলো। এবারে সি বাই ভি সমান কি হবে, সি বাই ভি সমান হচ্ছে এই মাধ্যমের হচ্ছে প্রতিসরাঙ্ক, যেটাকে আমি ধরে নিলাম যে মিউ বলে। তাহলে এটা দাঁড়াবে মিউ, সি বাই ভি মানে মিউ আর টি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে টি বেঁধে যে ওই মাধ্যমটা রয়েছে, এটা হতে পারে কোনো কাঁচ হতে পারে বা এরকম কিছু স্বচ্ছ মাধ্যম হতে পারে আর কি। তো এই টি বেঁধে যে মাধ্যমটা রয়েছে, স্বচ্ছ মাধ্যমটা রয়েছে, তার সমতুল্য যে অপটিক্যাল পাথ, সেই অপটিক্যাল পাথের মানটা দাঁড়াচ্ছে মিউ টি, মানে এর যে প্রতিসরাঙ্ক ওটা দিয়ে বেধটা গুণ হয়ে যাবে। ঠিক আছে, অতএব এইটা আমরা খেয়াল রাখবো যে অপটিক্যাল পাথটা হবে মিউ টি। অতএব এটা মুছে দিচ্ছি। এবার আমাদের হিসেব করতে সুবিধা হবে, মানে যেহেতু S1 থেকে P তে বা S2 থেকে P তে আলোটা যখন যাবে, এখানে কি হচ্ছে পুরোটাই এয়ার মিডিয়ামে যাচ্ছে, কিন্তু এখানে কি হচ্ছে যে পুরোটা এয়ার মিডিয়ামে যাচ্ছে না, কিছুটা এয়ার মিডিয়ামে যাচ্ছে আর কিছুটা এই মাধ্যমে যাচ্ছে। এটা কিন্তু আমরা হচ্ছে কনসিডার করব না। আমাদের যদিও টি বেধের মধ্যে দিয়ে যাচ্ছে, আমাদের ধরতে হবে যে ওর সমতুল্য এয়ার মিডিয়ামে কতটা পাথ যাবে, এবং ওটা আমরা দেখে নিলাম অপটিক্যাল পাথ হিসাবে ওটা টি মিউ হবে। তাহলে নেক্সট আমরা দেখে নিই এখানটার পাথ ডিফারেন্সটা কত হচ্ছে। পি তে হচ্ছে যখন পৌঁছবে দুটো রশ্মি, সেক্ষেত্রে ডেল্টা পথ পার্থক্য দাঁড়াবে ডেল্টা সমান হচ্ছে S2P, মানে এইটা S2P মাইনাস কত হবে S1P। S1P টা কিন্তু পুরোটা হচ্ছে এয়ারে যায়নি, তার মানে আমরা লিখব যে এয়ারে গেছে কত হবে S1P, এটা আমি ব্র্যাকেটের মধ্যে নিলাম যে S1P মাইনাস টি, এইটা গেছে এয়ারে। আর বাকি যেহেতু আলো ওই টি বেধে ভেতর দিয়ে গেছে, অতএব তার আমরা অপটিক্যাল পাথটা পেয়ে গেছি কত টি মিউ। অতএব টি সমতুল্য অপটিক্যাল পাথটা হচ্ছে টি মিউ, এটা আমরা লিখলাম। অতএব এই পাথটা আমরা ধরে নিতে পারি কি হবে না আলো শূন্য মাধ্যমে বা এয়ার মিডিয়ামে গেছে। S1P মাইনাস টি, এটা মানে টিটা বাদ দিয়ে লিখেছি আর বাকিটা টি মিউ হলো। তাহলে এটা বিয়োগ করলে দাঁড়াবে S2P মাইনাস S1P, এটা হলো। আর কত দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে প্লাস টি আর মাইনাস টি মিউ। তবে টি মিউটা তো বেশি, অতএব এটাকে লিখে দিই এরকম ভাবে S2P মাইনাস S1P, প্লাস দিয়ে লিখছি না, প্লাস দিয়ে যখন লিখবো তাহলে এরকম ভাবে লিখি মাইনাস দিয়ে লিখবো যে মিউ মাইনাস 1 টি। ঠিক আছে, এরকম ভাবে লেখা যাবে। এবার দেখো S2P মাইনাস কি আছে S1P, এটা আমরা যখন ঝালর প্রস্থ হিসেবটা করেছিলাম সেখানে কিন্তু আমরা ডাইরেক্ট এটা আমরা পেয়ে গিয়েছিলাম। কত ছিল বলতো, S2P মাইনাস S1P, এইটার সমান ছিল কত ডেল্টা ছিল, তাই না? এই যে S2P মাইনাস S1P, এটা এয়ার মিডিয়ামে, এইটার সমান ছিল ডেল্টা ছিল। আবার ডেল্টা সমান ছিল এই অ্যাঙ্গেলে যদি থিটা হয় তাহলে আমরা বলেছিলাম 2D সাইন থিটা, অথবা এটা ক্ষুদ্র হলে 2D থিটা, এইভাবে আমরা বলেছি। আর থিটা সমান কি হবে, থিটা সমান সাইন থিটা সমান হচ্ছে ট্যান থিটা বলা হয়েছিল। অতএব এই মানটা
এসএল ছিল থিটা সমান, এখান থেকেও এরকম ভাবে আঁকলে এই এই অ্যাঙ্গেলটাও কিন্তু থিটা হয়, আর এই ডিস্টেন্সটা ডি আছে, ক্যাপিটাল ডি আছে, তার মানে থিটার সমান হবে এই ত্রিভুজটা থেকে আমরা পাবো এক্স এন মানে এনতম যে ব্রাইট তার হচ্ছে দূরত্ব বাই হচ্ছে ক্যাপিটাল ডি। এই অতএব h2p মাইনাস h1p বা ডেল্টা সমান হচ্ছে আমরা এই জিনিসটা পেয়েছি 2d xn বাই d। তাহলে এটা লিখে দিই 2d xn বাই হচ্ছে ক্যাপিটাল d, আর মাইনাস হচ্ছে মিউ মাইনাস 1 ইন্টু t। হলো? তাহলে এবারে দেখি এই xn দূরে p বিন্দুতে যদি এনতম ব্রাইট যদি হয়, ব্রাইট স্পট যদি হয়, তাহলে শর্তটা কি হবে? তাহলে তার শর্তটা হবে যে এই যে পথ পার্থক্যটা, নতুন যে পথ পার্থক্যটা, এটা হচ্ছে ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিত। তাহলে এই যে ডেল্টা সমান যেটা আমরা পাচ্ছি 2d xn, আমি এই ডেল্টাটা মুছে দিই, পথ পার্থক্য এটাই হয়েছে, বাই ক্যাপিটাল D মাইনাস মিউ মাইনাস 1t সমান কত হবে না 2n ল্যামডা বাই 2। এই অথবা এখানে আমি লিখে দেবো 2 কেটে দিয়ে লিখবো যে n ল্যামডা, n তম ব্রাইটের জন্য এই n ল্যামডা হলো। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2d xn বাই ক্যাপিটাল D সমান হচ্ছে n ল্যামডা প্লাস মিউ মাইনাস 1 ইন্টু t। তাহলে xn এর মানটা কত দেখে নিই। xn মানে সেন্ট্রাল পয়েন্ট থেকে p বিন্দুর যে ডিস্টেন্সটা, এটা তাহলে দাঁড়াবে dn ল্যামডা, বা এটাকে আমি d বাই 2d কমন নিলাম, d হচ্ছে n ল্যামডা প্লাস মিউ মাইনাস 1 ইন্টু t, এটা আমরা পাচ্ছি। এটা হচ্ছে x এর মান। তার মানে এবারে আচ্ছা, যেখানে nটা সমান কত, n সমান হচ্ছে 0 1 2 3 এটসেট্রা। তাহলে সেন্ট্রাল যে ব্রাইট, সেন্ট্রাল ব্রাইটটা কোথায় ছিল? একবারে মিডিলে ছিল, কিন্তু যেই আমরা এই একটা সোর্সের সামনে যখন এই টি বেধের একটা প্রতিসারক মাধ্যমকে দিয়ে দিলাম, তখন সেন্ট্রাল ব্রাইটটা কি এই হচ্ছে জিরোতেই হবে, এই কি মিডিলে হবে, মানে আগের পজিশনে হবে, নাকি ওখান থেকে সরে যাবে দেখে নিই না। আমি সেক্ষেত্রে কি করব, এন এর জায়গায় জিরোটা বসাবো। এন এর জায়গায় যদি জিরো যদি বসাই, তাহলে সেন্ট্রাল ব্রাইটের যে পজিশন, এই যে এইটা x0, এটা কি সেন্ট্রাল ব্রাইটের যে পজিশন, এটা দেখো, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে কিন্তু এই পার্টটা ছিল না, তার মানে কি এনটা যদি জিরো করি তখন কিন্তু জিরো হতো, এখন এনটা যদি জিরো যদি করি তাহলে এই পার্টটা জিরো হচ্ছে, কিন্তু এই পার্টটা থেকে যাচ্ছে, মানে কত হচ্ছে সেটা d বাই স্মল 2d দিয়ে মিউ মাইনাস 1 ইন্টু t, এটা কিন্তু হচ্ছে, তাই না? আচ্ছা, এটা কি আমরা এইরকম ভাবে কিন্তু লিখতে পারি? কথা বলতো, আমরা ঝালর প্রশ্ন যে শিখেছিলাম সেটা ছিল যে d ল্যামডা বাই 2d ছিল তো। তাহলে ওই ঝালর প্রশ্ন এইটা সমান কি ছিল? এটা সমান হচ্ছে y ছিল, এটা সমান y ছিল। তাহলে এটা আমি যদি y ফর্মে যদি লিখি তাহলে দাঁড়াবে অ্যাকচুয়ালি তখন কিন্তু y বাই ল্যামডা হবে। তবে এইটা লেখার আগে আমি একবার দেখে নিই সেন্ট্রাল ব্রাইট যতটা সরে গেল আগের পজিশন থেকে, এখানে ক্যাপিটাল ডিটা কি দূরত্ব, পর্দা থেকে ছিদ্রের দূরত্ব, এটা হচ্ছে কনস্ট্যান্ট।
2d সোর্স দুটোর মধ্যে দূরত্ব এটাও কনস্ট্যান্ট, মিউ ই এগুলো সবই কিন্তু হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে এটা আমি পরে লিখছি। তাহলে দেখো সেন্ট্রাল ব্রাইট যেটা সরে গেছে এইটা কিন্তু কনস্ট্যান্ট। অ্যাকচুয়ালি শুধু সেন্ট্রাল ব্রাইট নয়, 1 নম্বর 2 নম্বর সমস্ত যে ওটা ব্রাইট স্পট হোক আর ডার্ক স্পট হোক সবটাই কিন্তু এই এই যে পরিমাণটা এটাই কিন্তু সরে যাবে, খেয়ালটা করো। আর আমি যদি এই যে ঝালুর প্রস্থ আগে যে ঝালুর প্রস্থটা ছিল সেই একই ঝালুর প্রস্থটা থাকবে d ল্যামডা বাই 2d। এই আকারে যদি লিখি তাহলে কি হবে, আমি এখানে ল্যামডার অভাব আছে, তার মানে আমি এখানে y বলে লিখলাম, ঝালুর প্রস্থ বাই ল্যামডা করে দিলাম, তার মানে কি হবে ওই d বাই 2d ইন্টু মিউ মাইনাস 1 ইন্টু t। এটা মুছে দিচ্ছি এই, এবং এটার সমানও কি হবে, এটার সমান হচ্ছে কনস্ট্যান্ট আছে। তাহলে সেন্ট্রাল ব্রাইট শুধু সেন্ট্রাল ব্রাইট নয়, আমি যদি এখানটায় n সমান 0 আমি এসে বসালাম, আমি যদি n এর জায়গায় কি করব, n এর জায়গায় আমি যদি 1 যদি বসাই তাহলে কি হবে, n এর জায়গায় 1 বসালে তখন আমরা যে মানটা পাবো দেখে নিই আমরা। n এর জায়গায় 1টা বসালে কত হচ্ছে x1, মানে 1 নম্বর যে ব্রাইটটা ওটা কত দূরে সরছে d বাই ল্যামডা, n এর জায়গায় 1 বসিয়েছি, তার মানে কি হবে, তার মানে এটা ল্যামডা প্লাস মিউ মাইনাস 1 t এটা আসছে, ঠিক আছে। তার মানে এটা এটা d বাই ল্যামডা এখানটা হচ্ছে 2d হয়ে যাচ্ছে, 2d হচ্ছে, হলো 2d আছে, তার মানে d ল্যামডা বাই হচ্ছে 2d আর প্লাস হচ্ছে d মিউ মাইনাস 1t বাই 2d, ঠিক আছে। তাহলে যদি এই ক্ষেত্রে এই টি বেলটা দেওয়ার পরে যদি আমরা ঝালুর প্রস্থটা যদি হিসেব করি, মানে এখন ঝালুর প্রস্থটা ধরলাম যে y ড্যাশ, আগে কত ছিল, আগে ঝালুর প্রস্থ ছিল, আমরা এখানে লিখে রাখছি ঝালুর প্রস্থ ছিল y সমান d ল্যামডা বাই 2d এটা ছিল। আর এখন দেখো এই যে y ড্যাশ সমান দাঁড়াবে কি, পরপর দুটো ব্রাইটের মধ্যে যে দূরত্বটা, তার মানে x1 মাইনাস x0 করলে কি হবে, x1 হচ্ছে এইটা আর x0 হচ্ছে এইটা, অথবা আমরা আগে যেটা লিখেছি, অতএব এখান থেকে বিয়োগ করে দিলে দেখো এই পোর্শনটা কিন্তু কেটে যাবে, থাকবে কত, থাকবে সেই d ল্যামডা বাই 2d। এই জন্য বলা হচ্ছে যে যখন আমরা টি বেধের একটা প্রতিসারক মাধ্যমকে রাখবো তখন ঝালুর প্রস্থের কিন্তু বা ফ্রিঞ্জ ওয়েডথের কোনো রকম চেঞ্জ হবে না, ওই একই থাকবে, কিন্তু সেন্ট্রাল ব্রাইট তথা 1 নম্বর 2 নম্বর যে ব্রাইট বলো বা যে ডার্ক স্পট বলো ওটা কিন্তু সরে যাবে, এবং যতটা শিফট করবে তার মানটা দাঁড়াচ্ছে y ল্যামডা, y বলতে যে ঝালুর প্রস্থটা আছে, অথবা তোমরা এরকম ভাবে ভাবতে পারো y ল্যামডা গুণিত মিউ মাইনাস 1 ইন্টু টি, অথবা এই ফর্মে, এবং এই শিফটটা এটা কিন্তু কনস্ট্যান্ট। এটা অনেক সময় সাধারণত এইচএস এর পরীক্ষায় আসে না, জয়েন্ট পয়েন্টে আসে, অতএব এটা একটু তোমরা খেয়াল করে